নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও অসংখ্য ধন্যবাদ। এবং তাঁদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং অবশ্যই যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু মোটিভেশন দেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে গল্পটা আমরা দেখতে চলেছি, গল্পটার নাম হলো মরা কাটার ভয়ে। গল্পটা লিখেছেন মোহনলাল গঙ্গোপাধ্যায়। আরও একবার বলছি, গল্পটা লিখেছেন মোহনলাল গঙ্গোপাধ্যায়। গল্পটার নাম হলো মরা কাটার ভয়ে। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউই জানে না, কাউকেও আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না। গুরুজনেরা জানেন মরা কাটার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ। সেইটিই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণ খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম, এ কথা কেউই খুঁজে পেত না। আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলুম। কিন্তু আত্মীয়েরা যেমনভাবে ভেবেছিলেন ঠিক তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ি ঝি যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া বন্ধ করে দিল। আমি বললুম, কি হলো রে বুড়ি? বুড়ি বললে, না বাপু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। আমি বললুম, কিসের ভয়? তা জানি নে বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না? আমি বললুম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি ফোঁস করে বলল, এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? বেড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বেড়ালকে কি মাছ ভাত খাওয়াই না? আমি বললুম, বুড়ি, তোমার কোনো ভয় নেই, এই তো আমি ঘুমোই, আমার তো কিছু হয় না। বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা। আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো।
অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উকি মেরে দেখে যেত আমি কি করছি এবং একখানা মরার হাড় যখন আমি পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক কিছু একটা ভাবত নিশ্চয়। যাই হোক, এমনি অস্থিচর্চা করতে করতে শেষে আমাদের শবদেহের চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক 2 জন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট শব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মড়াই পাইনি। একটার পর একটা মড়া এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে রয়েছি। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে কিন্তু চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম। অজিতের 2 দিদি, সুনীতি আর প্রকৃতি, তখন তাদের আসন্ন MA পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। 2 বোনের বয়সের তফাৎ বছর খানেকের হবে, কিন্তু দুজনে বরাবর একই কলেজ এবং একই স্কুলে পড়ে এসেছে, তাই MA পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়ির এবং আত্মীয়াদের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী, তারাও এই 2 বোনের তুলনায় কিছুই নয়। বিশেষ করে অজিতের ছোট দি প্রকৃতির তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই, সেটা আমার মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলুম যে আমার মাথা নিচু হয়ে গেল, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদির যখন লুচি, বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই 2 দিদি। কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারুর সঙ্গেই আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনো দিন আমি তাদের প্রতি এতটা কৃতজ্ঞতা বোধ করিনি। শেষদি আর ছোটদিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি। বড়দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধ হয় তাদেরও পিঠরি দিতাম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনো দিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতের বাড়ির এক ছেলে হয়ে গেলুম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা।
তারা তো হিংসেই জ্বলে মরল। শেষদি বলল, হ্যাঁ, রেখে দে তোর প্রকৃতিদি। ছোট পিসিমার চোখে সে সুন্দরী নাকি? ওই তো দেখছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে। অজিতের দিদিদের দেখাবার জন্য সবাই এবার ছটপট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণের কিছুটা বর্ণনা করলুম। শেষে ঠিক হলো, সুনীতি দিদিদের পরীক্ষা হয়ে গেলেই একদিন তারা আমার বাড়িতে অজিতের সঙ্গে নেমন্তন্নয় আসবে। আমি গিয়ে বলে এলুম এই কথা। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই আর হয়ে উঠল না। সুনীতি দিদির পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বনঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি এবং প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো, সেই দিনই রাত্রে ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল ট্রেন। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ, আর তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতি দিদির এবং প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত এবং খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো কত বছরের যেন আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না, এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় মানুষ আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাওয়া যায়, ত্বক, পেশি ও শিরা, উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখব, এটাই আমাদের দিন গোনার পালা। দেখব আমাদের বই পড়া বিদ্যে
মুখস্থ বিদ্যের সঙ্গে সেটা মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যিই একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। অন্য ছাত্রদের শবচ্ছেদ মাঝে মাঝে উকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন আর ভরে উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত। অজিতকে আমি বললুম, ওরে, পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও কি আমাদের ভাগ্যে জোটে না? অজিত বলতো, অত যদি তোর তড়ি ঘড়ি, কাট, তবে আমার একখানা হাতই কাট। এইভাবেই চলছিল। একদিন 2 ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি। এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল, আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করবার পরেও যে এ মরা এসেছে, সেই মরা মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলুম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ, ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত, ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য থাকতে পারছি না। কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না। আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত, তুই বরং আজ বাড়ি যা, তোর শরীরটা খারাপ, ভালো করে ঘুম দে। আমি ক্লাস করার পর মোড়াটাকে তৈরি করে রাখব, একটু আধটু আঁচড়ও পারি তো দেব, তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য পৌঁছলুম। বেশ পেট ভরে চা, বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরা কাটার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব একটা দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল, তাই মরার ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী হবেন, কিন্তু যেরকম নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন, তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মরাটার মধ্যে দেখবার বা কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি, তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে কখনো আশাই করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনার লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললুম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটি অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ের দেহ।
কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল, ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম, এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়ব আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যাবে কে জানে। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকার কে যেন হাত দিয়ে ছিনিয়ে নিয়েছে, তাই যেন বিরক্ত বোধ করছিলুম। তেমনি আবার সেই মহিলাটির দুঃখ এবং ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও লাগছিল। আহা, বেচারার আত্মীয়ার দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন? সেইটাই তো আশ্চর্যের। নিশ্চয়ই অনেক দিন ধরে ওঁত পেতেছিলেন। যেমনি টেবিলে লাশ আসা অমনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন, বর্ণহীন, শুষ্ক, কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন বা কী করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুঁজে কলেজে গেলুম। প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম, শুনলুম কেউ লাশ দাবি করতে আসেনি। শুনলুম এতদিন পরে ও লাশ দাবি করবার কারুরই নাকি অধিকার নেই। দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃতি হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো। মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়। কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান করে দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরা কাটার কাছে। পাশে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলুম না। কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে
তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মড়াটা কাটতে পারি কিনে জিজ্ঞেস করাতে উত্তর পেলুম আলবাত পারি। ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের, আর কারোরই নয়। এই শুনে আমার আবার মড়া কাটবার প্রতি উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মড়ার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিন ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি। মড়ার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গেই দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মড়ার কাছে একটা উঁচু টুলের ওপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন। মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন। একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন। তারপর বললেন, এ দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলুম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? মহিলা এক মুহূর্তে থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন। তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ। অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ছাড়া আর কেউ নন। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তাকে বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যই হোক, অজিতকে কিন্তু ও মরা ছুঁতে দেওয়া হবে না। আমিও যে ছোঁব না, তাও এরকম প্রায় স্থির করলাম। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা নাকি আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধহয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা, তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর, বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আলোয় ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমোচ্ছে। বুকের ওপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে, কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে ওকে। সুনীতিটি তো নয়, ও যে প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই ছোটদি, যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন যেন আমার ঘুরে গেল।
চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনীতিদি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসব। সুনীতিদি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের গল্পটা, তাহলে বলবো অবশ্যই একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যিনারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি এইরূপ গল্প নিয়ে যখন উপস্থিত হব সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।